গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে ৩০০ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত ১৬ বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন, এমন ব্যক্তি মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী, যে ঘটনাটি ছিল ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ঘটনা। ২৪-এর ছাত্র জনতা জুলাই আন্দোলনের অদ্যপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। ২০২৪ সালে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। মাত্র আড়াই সপ্তাহে ছাত্র জনতার উদ্বেলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসে বিরল। কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে ২৪-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। যে আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন গণতন্ত্রের মানসকন্যা থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা। কদিন আগেও শেখ হাসিনা পালায় না বলে যে আস্ফালন উচ্চারিত হয়েছে গণভবনে, ৫ আগস্ট ৪৫ মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগুজে বাঘ জনজোয়ার ভাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। গত ১৫ বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী মত দমনে হত্যা, গুম আর নির্বিচার মামলায় জেলে পুরে রাখার সব ক্ষোভ যেন উথলে ওঠে ছাত্র জনতার আন্দোলনে। এর আগে ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রতিবাদে ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। ৯ জুন দাবি মানতে ৩০ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা। ১ জুলাই ছাত্র সমাবেশ থেকে চূড়ান্ত সুরাহার জন্য আবারও ৪ জুলাই পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের। পাশাপাশি ৩ দিনের কর্মসূচিও দেয় তারা। এরপর আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর একগুঁয়েমি, খামখেয়ালিপনা আর শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য আগুনে ঘি ঢালে। ১৪ জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক এবং ঢাকায় সবুজ আলী ও শাহজাহান নিহত হন। ১৭ জুলাই আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। ১৮ জুলাই পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুগ্ধ, ফাইয়াজ সহ ৪৮ জন শাহাদাত বরণ করেন। এরপর অগ্নিগর্ভে পরিণত হয় বাংলাদেশ। ১৯ জুলাই পুলিশ বিজিবির নৃশংস গুলিতে মারা যান আরো ১১৯ জন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বাসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ৪ বছরের শিশু থেকে ৬ বছরের রিয়া গোপ। এরপর দেশ জুড়ে জারি করা হয় কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে ২০ জুলাই শহীদ হন আরো ৭১ জন। দিন যত গড়াতে থাকে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে, একই সাথে চলে গণগ্রেফতার। ২৮ জুলাই ১০ দিন পর সচল হয় ইন্টারনেট। গণহত্যার বিচার চেয়ে ফেসবুক প্রোফাইল রক্তিম হয়ে ওঠে আন্দোলনকারীদের। ২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে ৯ দফা বাদ দিয়ে শেখ হাসিনার পতনের ১ দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা। এরপর পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে। ৪ আগস্ট বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এদিনেও ১৩০ জন শাহাদাত বরণ করেন। ৬ আগস্টের বদলে ঢাকামুখী লং মার্চ একদিন এগিয়ে আনেন শিক্ষার্থীরা। ৫ আগস্টেও সকাল থেকে মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। মানুষের সব ক্ষোভ উগরে পড়ে গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ১৬ বছরের স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।